সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী 2024-এর, কিন্তু তোমার কালকের ইতিহাস পরীক্ষা নিয়ে ভীষণ চিন্তা রয়েছে। কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, কিভাবে খাতায় ঠিকঠাক করে লিখতে পারবে, সব প্রশ্ন কমন পাবে তো? নানান প্রশ্ন ঘোরাফেরা করছে আজকের এই মুহূর্তে। তাই যে মুহূর্তে এই ভিডিওটা তুমি দেখছো, আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা যখন শুরু করেছো শেষ করো। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো, ইতিহাসের টেনশন কেটে যাবে অনেকটা। তার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করলে তুমি ফুল মার্কস পেতে পারো। প্রথমত আমি বলবো, তোমাদের 8 নম্বর, 4 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর, এই হচ্ছে ইতিহাসের নাম্বার ভেরিয়েশন। 20টি এমসিকিউ করতে হয়। আমি আগে টাইমটা বলি যে কত সময় তুমি কোথায় ব্যয় করবে। তার আগে তোমার বলে রাখা উচিত তুমি 9:45-এ কোয়েশ্চেন পাচ্ছ। সেই সময় কিন্তু তুমি পেন্সিল একটা কাছে রাখবে। এইরকম একটা পেন্সিল আমি হাতে রেখে দিলাম। আমি কোয়েশ্চেনটা ধরে, আমি 2023-এর কোয়েশ্চেনটা হাতে রেখেছি। দেখলাম যে প্রশ্ন যখন আমি পড়বো ওই 15 মিনিট, আমি 15 মিনিটটা কিন্তু লেখার কাজে নিযুক্ত থাকবো। আমার কাছে তো আনসার শিট নেই, তাহলে আমি কি করে লিখবো? যখন তোমার কাছে কোয়েশ্চেন পেপার পৌঁছে গেল, তখন তো তোমার কাছে আনসার শিট নেই, তাহলে উত্তর কি করে লিখবে? কিন্তু ওই 15 মিনিট আমি উত্তর লেখার কাজে ব্যস্ত থাকবো। কিভাবে? আমি কিন্তু শুধু প্রশ্ন ঘাটবো না, শুধু প্রশ্ন দেখবো না। কি করব? প্রথম থেকে এমসিকিউ এবং এসএকিউ পার্ট, শর্ট পার্ট, সেগুলোর আনসার করতে করতে যাব কোয়েশ্চেন পেপারে টিক মার্ক দিতে দিতে। এমসিকিউ আমি দেখব, কিন্তু পাশের জন যাতে ডিস্টার্ব না করে তার জন্য এমন ভাবে ওই টিক মার্কটা দেবো যাতে আমি বুঝতে পারি, আনসার শিট পাওয়ার সঙ্গে সঙ্গে দাগ নাম্বার কেটে আমি শুধু আনসারটা বসিয়ে দিতে পারি। এটা হচ্ছে প্রথম 15 মিনিট তোমাকে করতে হবে। এমসিকিউ দেখবে এবং এসএকিউ দেখবে যে ওই 15 মিনিটের মধ্যে তোমার অর্ধেকের বেশি আনসার করা হয়ে গেছে। 4-8 তুমি দেখো না, পরে দেখো, কিন্তু প্রথম 15 মিনিটে দেখে যেন এই কষ্ট পেও না যে হয়তো একটা 8-এর ডিস্টার্ব হয়েছে বা হয়তো একটা 4-এর ডিস্টার্ব হয়েছে। সেই ডিস্টার্বটা যেন তোমার শর্ট না নষ্ট করে দেয়। একের শর্টে 36-এ 36 করতে হবে। তাই আমি বলবো 20টি শটের জন্য তুমি আনসার শিট পাওয়ার পর জাস্ট 20 মিনিট তুমি সময় ব্যয় করবে, 1 মিনিট করে। কারণ অনলি আনসার, দাগ নাম্বার বসাবে 1 দাগ, মার্জিনের পাশে, মার্জিনের ভেতরে এসে 1.1, প্যারার ভাজে ক বা খ বা গ যে উত্তরটা হবে, ক হলে ক, গ হলে গ, লিখে সেই উত্তরটুকু লিখবে। ক্লিয়ার? তাহলে 20টির জন্য 1 মিনিটের বেশি প্রয়োজন হয় না। যখন তুমি দাগ নম্বর গুলো বসিয়ে দিলে 1 2 3 4 5, মানে 1.1, 1.2, 1.3, 1.4। এবার যেগুলো উত্তর হচ্ছে সেগুলো করে নাও, যেগুলো পাচ্ছ না ফাঁকা রেখে যাও, পরে করে দেবে। ফাঁকা রাখবে না, কারণ নেগেটিভ মার্কিং নেই। তাহলে 20 মিনিট আমি ধরলাম। সেখানে বড্ড জোর তুমি 25 মিনিট ব্যয় করতে পারো। আমি জানি 1 নম্বরের জন্য 2 মিনিট তোমার সময় বরাদ্দ, কারণ 90 নম্বরের জন্য 3 ঘন্টা মানে 180 মিনিট। তাহলে 180 মিনিট, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 90 হয়। তাহলে 1 নম্বরের জন্য তুমি কত? 2 মিনিট পর্যন্ত সময় বরাদ্দ তোমার পেতে পারো। তাহলে একটা 4-এর জন্য 8 মিনিট, একটা 8-এর জন্য 16 মিনিট। না, আমি তোমাকে বেশি দেব, শুধু শর্টকাটটাকে তোমাকে সময় হিসাবে বাঁচাতে হবে। 20টা এমসিকিউ করা হয়ে গেল। সেই 20টির জন্য তুমি কত টাইম নিলে? 25 মিনিট। এবার 16টা এসে কিউ, সেই 16টার জন্য 16 তুমি 20টাই করে দিয়ে আসবে, একটুও বাদ দেবে না। আমার যুক্তি হচ্ছে একটুও বাদ দেবে না। তাহলে তুমি 20টাই যদি করো, 20 দুগুণ 40 মিনিট হওয়ার টাইম, তুমি ওটা দেখবে 20 থেকে 22 বা 25 মিনিটে হয়ে যায়। সেক্ষেত্রে তুমি 25-25 50 মিনিটই নাও 36-এর জন্য, যেখানে 72 মিনিট লাগবে, মানে টাইম পাবে সর্বোচ্চ, সেখানে তুমি 50 মিনিটে কভার করলে। তাহলে কিন্তু 12 মিনিট, 60, 70, 22 মিনিট সময় তোমার বেঁচে গেল। খুব ভালো করে বোঝো, 22 মিনিট সময় তোমার বেঁচে গেল। এবার আসবো 2 নম্বর। এই জায়গাটা না সবাই ভুল করো, এই জায়গাটা আগে ঠিক করে শোনো। 11টি যে 2 মার্কস করতে হয়, 16টি দেওয়া হয়, সেখানে কিন্তু 2-3টি বাক্য উত্তর দিতে হয়। অনেকে কি ভাবে এই প্রশ্নগুলো হাফ পেজ যত বড় করতে পারবো মনে হয় নাম্বারটা বেশি দেবে। না, ভুল। তুমি একদম পয়েন্ট ভিত্তিক লেখো। ধরো দিল বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো, এত সালে অমুক বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন গুরুত্ব, নাম্বার 1, নাম্বার 2, এক লাইন এক লাইন, ব্যাস। কত সময় লাগবে? 2 নম্বরের জন্য 4 মিনিট সময় পাচ্ছ, এনাফ টাইম। তাহলে 11টি প্রশ্ন করতে 11 দুগুণ, মানে 11টি প্রশ্নে 22 নম্বর, 22 দুগুণ 44 মিনিট তোমার টাইম দরকার। তো তুমি সেই 44 মিনিটের জায়গায় আরো 1 মিনিট দিয়ে 45 মিনিট সময় কভার করে নাও। তাহলে এই 45 আর ওদিকে গেল 50, এই 90 মিনিট, 1.5 ঘন্টা তোমার কিন্তু 58 মার্কস কভার হয়ে যাচ্ছে। এখনো হাতে কিন্তু 1.5 ঘন্টা রয়েছে আমার।
এবার কি করতে হবে, একটা 8 করতে হবে শেষে সবার, আর মাঝখানে কি করতে হবে, 6টা 4 করতে হবে। 4 ছক 24, 24 যদি হয় 48 মিনিট টাইম, তুমি 1 ঘন্টারও বেশি সময় লাগিয়ে দাও, 1 ঘন্টারও বেশি কি 1 ঘন্টা 5 মিনিট লাগিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু শেষে 8-এর জন্য 16 মিনিট দরকার, তুমি তার জন্য 20 মিনিট বা 22 মিনিট বরাদ্দ রেখে দাও। দেখো টাইম অ্যাডজাস্টমেন্ট এসে গেছে এবং তুমি 10 মিনিট খাতা দেখার টাইম পাচ্ছ। তাহলে 90 মিনিট তোমার থেকে যাচ্ছে কত, 32 নম্বরের জন্য, 6টা 4 আর একটি 8, তো 24 আর 8 32। তাহলে 1.5 ঘন্টা সেখানে কিন্তু তুমি টাইম পাচ্ছ, কোনো সমস্যা নেই। 10 মিনিট খাতা কারেকশনের সময় পাচ্ছ, তবে পরিচ্ছন্ন পর্যাপ্ত লিখবে। 8-এর জন্য এই বড় লিখবে না, 2 পেজ। 4-এর জন্য এই বড় লিখবে না, 1.5 পেজ, তার বেশি যাবেই না। 2 মার্কসের জন্য যতটুকু 2-3টি বাক্য উত্তর লেখা পয়েন্ট ভিত্তিক সেইগুলো লিখবে। কোনো রকম দেখবে টাইম অ্যাডজাস্টমেন্টে কোনো সমস্যা হবে না। এক সেকেন্ড, তোমাকে আমি যেটা বলবো, সঠিক কোনো একটি প্রশ্ন বাদ দেবে না, না এমসিকিউ না এসএকিউ। 20 40টি, সেখানে 40টি আনসার করে আসবে। 20টি এমসিকিউ একটাও বাদ দেওয়া যায় না, যেহেতু 20টি করতে হয় সেখানে তো করবে। শর্টে যে 20টি প্রশ্ন দেওয়া হয় প্রত্যেকটি থেকে একটি করে নিয়ে মোট 16টি, সেখানে তুমি 20টিই করে দেবে। ঠিক আছে, এবার আসি যে আর কোথায় কোথায় তোমাদের ভীতি রইল। দেখো, আমি যদি 4-এর প্রশ্নে যাই, প্রত্যেকটা উপবিভাগ থেকে তোমাকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি মাথায় রাখবে সেই প্রশ্নগুলো 4টি পয়েন্টের ওপরে যেন লেখা হয়। ভূমিকা উপসংহারে 1 বা 2 লাইন করে, বাদ বাকি মাঝখানের জন্য 4টি পয়েন্টের ওপরে লেখা হয়। সেখানে অযথা 10টা 12টা পয়েন্ট করে রাখবে না। আমি বলবো যেমন মহাবিদ্রের চরিত্র প্রকৃতি এবছর খুব ইম্পর্টেন্ট, ভূমিকা কিছুটা লিখতে হয় 1 লাইন বা 1.5 লাইন, তারপর তুমি সরাসরি পয়েন্টে চলে আসলে যে প্রথম স্বাধীনতার যুদ্ধ, চরিত্র প্রকৃতি লিখতে গিয়ে, বা সিপাহী বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ। এইরকম মোট 6টি থেকে 7টি পয়েন্ট করো, এনাফ। কেউ যদি মনে করো না আমি 8-এর জন্য 8টি পয়েন্ট করবো, তাহলে প্রত্যেকের মাঝখানের যে ব্যাখ্যাগুলো, লেখার ব্যাখ্যাগুলো পয়েন্টের ওপরে, সেগুলো অযথা বড় করবে না। দেখবে 2 পেজের দারুণ, তুমি এক একটা পেজে 4টে করে পয়েন্ট লেখো, তাহলে 4টে 4টে 8টা পয়েন্ট, 2 পেজ এনাফ। কেন তুমি ফালতু বড় করতে যাবে? কারণ লেখায় আছে তো 15-16টি বাক্য উত্তর দাও 8-এর জন্য, আর 7-8টি বাক্যে উত্তর দাও 4-এর জন্য, 2-3টি বাক্য উত্তর দাও 2 নম্বরের জন্য। তাহলে তুমি একদম সেখানে যাবে না। যেই বেশি লিখতে যাবে টাইম অ্যাডজাস্টমেন্ট হবে না। আর একটা জিনিস, কোন একটি প্রশ্ন ধরো তুমি কমন পাওনি, তার বিষয়টা জানো, তুমি নিজের মতো করে লেখো, নিজের মতো করে সাব পয়েন্ট করে দাও। ঠিক আছে, দেখবে কোনো সমস্যা নেই। তোমার নোট তুমি কোনটা মুখস্থ করছো, কোন নোটটা অ্যাপ্লাই করতে হবে ভুলে গেছো, তাই আবার লিখতে পারছো না, দাঁড়িয়ে আছো, এটা কিন্তু খুব বোকামি। কারণ তোমার ওই নোটটা কিন্তু এক্সামিনারের মুখস্থ, এক্সামিনারের বিষয়টা জানা। তুমি সেই বিষয়ের মধ্যে যদি তুমি লেখো, তাহলে আমি বলবো তোমার উত্তর কখনো ভুল হবে না এবং নাম্বার দেওয়া হবে। এবার তুমি যদি সেই স্যারের নোট হাতড়ানোর চেষ্টা করো যে আমার স্যার লিখিয়ে দিয়েছে এটাই লিখতে হবে, এখানে বাবা একটা ওয়ার্ড ভুলে গেছে আমি আর লিখতে পারছি না, 10 মিনিট ওয়েট করে থাকলাম, ওইটা না আসলেও ভুল, কিন্তু ভীষণ ভুল হবে। কাজে তার নিয়ারেস্ট কোনো শব্দ দিয়ে তুমি সেটা এড়িয়ে চলে এসো। আর কেউ দিব্যি দেয়নি যে স্যারের ওই নোটটা হুবহু তোমাকে মুখস্থ লিখতে হবে। গেল, এবার আসবো যেটা খাতার পরিচ্ছন্নতা তুমি কিভাবে অবলম্বন করবে, এটা সব থেকে বেশি জরুরি। প্রথমত মার্জিন এবং প্যারাভাসটাকে মেনটেন করবে। আমার স্টুডেন্টদের আমি তোমাদের ভিডিও করেও এর আগে দেখিয়েছি কিভাবে প্যারাভাস মেনটেন করতে হয়। গেল, তারপর ব্ল্যাক এবং ব্লু এই দুটো কালির ব্যবহার খুব সুন্দর করে করবে। যত 4-এর প্রশ্ন তার পয়েন্টগুলো সুন্দর করে ব্ল্যাক কালি করবে। এক একটা পয়েন্ট শেষ হওয়ার পর দ্বিতীয় পয়েন্ট যখন করবে মাঝখানে যেন 1 বা 2 লাইন ফাঁকা রাখবে, তাহলে দেখবে প্যারা 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 বোঝা যাবে, দূর থেকে খাতাটা সাজানো মনে হবে। যারা খাতার 4 পাশ মার্জিন দাও দিতে পারো, তবে আমি বলবো এক পাশ বাম সাইড আর ওপরের সাইড দিলেও হয়। এপাশে যখন যেহেতু তোমার ভাঁজটা থেকেই যাচ্ছে, তুমি ওর পাশে যাবে না, একদম পাশে যাবে না, অন্তত পক্ষে 1 আঙুল জায়গা বা 2 আঙুল জায়গা ফাঁকা রাখবে, তারপরে যাবে না। আর শেষে 2 লাইন থাকতেই তুমি ওই পেজ শেষ করে দেবে। অসমাপ্ত থাকলে পিটিও দাও না, দিয়ে পরের পেজে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘেঞ্জি পাকাবে না। হয়তো হতে পারে লিখতে 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 এই ওয়ার্ডটা আমাকে কাটতে হবে, অনেক কাটতে হয়, তুমি পেটের ওপর দিয়ে 2টো দাগ দেবে। এই নয় যেটা ঘিঞ্জি পাকি একদম না, তাহলে খাতা সৌন্দর্য নষ্ট হবে কিন্তু। আর দাগ নম্বরের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবে। অনেক সময় উত্তেজনাবশত দাগ নম্বর দিতে ভুলে যাও। আমার এক ছাত্রী আছে এরকম, দাগ নম্বর দিতে অনেক ভুলে যায়,
তাকে কিন্তু বারবার করে দাগ নম্বর, সে ভালো পড়াশোনা খুব ভালো করে, কিন্তু দাগ নম্বর দিতে ভুলে যাওয়া এটা কিন্তু একটা বড় সমস্যা। মানসিক সমস্যা কিসের? তুমি টেনশন করছো। তাই আমি বলবো দাগ নম্বরটা খুব বড় বড় করে, এবং অনেক আছে 6টা দিল, দিলাম গোলটা খুব কাছ দিয়ে দিয়ে দিল, তাহলে কি হলো? 6টা ঘিঞ্জি পাকিয়ে গেল না। 6টা দিলে পাশে এরকম একটা দাগ দিয়ে দাও, যেটা সূচকের দাগ 1.1 তলে একটা দাগ দাও, ব্যাস। 1.1.1 1.1.1 তলে একটা দাগ দাও, কোনো অসুবিধা নেই। দাগ নম্বর যেন স্পষ্ট হয়, এটা মাথায় থাকবে, ঠিক আছে? লিখতে লিখতে দুটো পেজ যেই উল্টে গেল, হঠাৎ করে দেখা গেল তুমি মাঝখানে পেজ এরকম ডবল উঠে গেছে, শেষে গিয়ে বুঝতে পারলে এই বাবা এই দুটো পেজ তো আমি লিখতে পারিনি। তুমি একটা লম্বা করে দাগ টানবে, পিটিও লিখবে, লম্বা করে একটা দাগ টানবে, পিটিও লিখবে। আমরা যেমন অনেক সময় হয় না, খাতা এরকম লম্বা করে সোজা দাগ টেনে দিই, ওই রকম দাগ টেনে দিয়ে পিটিও লিখে দেবে, কোনো অসুবিধা নেই। ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দাগ টেনে এখানে পিটিও দিই, তাহলে এক্সামিনার বুঝে গেল যে আমার পরের পেজে যেতেই হবে। প্লিজ টার্ন ওভার বলা হয়েছে। এবার আসবো আরেকটি জিনিস, সেটি হচ্ছে তুমি পরীক্ষার হলে প্রথম কাজ থাকবে তোমার মাথা ঠান্ডা রাখা। কারণ অনেক অনেক সময় এরকম হয়েছে যে একটা আর্ট সে কমন পায়নি বলে তার 4, 2 শর্ট সব গুলিয়ে গেছে। এটা করা যাবে না। একটা আর্ট বাদ দিলে বাদ বাকি 82 নম্বর তো তুমি সুন্দর করে আনসার করতে পারবে। তাহলে কেন তুমি আর্টের জন্য পড়ে রয়েছো? পরে আর্টটা নিজের ভাষায় লিখে দিয়ে এসো না। এটা গেল। অনেক অনেক সময় অযথা বড় করতে গিয়ে যে সমস্যাটাই পড়ো, এটা কিন্তু সবার আগে মাথায় রাখবে। ব্ল্যাক এবং ব্লু কালির ব্যবহার যদি সঠিকভাবে করতে পারো। আর একটা জায়গায় আমি বলবো, অনেক অনেক সময় বড় প্রশ্নের মধ্যে চাইনি, কিন্তু তুমি অযথা সাল তারিখ ঢোকাতে গিয়ে অনেক সাল তারিখ ভুল করে ফেললে। এটা করবে না। যারা অনেক ভালো স্টুডেন্ট তারা 4 এবং 8-এর জন্য প্রশ্নে যদি কখনো ঐতিহাসিক মতামত থাকে সেটা কোটেশন করবে, এবং সেটা অবভিয়াসলি ব্ল্যাক কালি দিয়ে লিখবে। তাহলে দেখবে দেখতেও সুন্দর লাগবে। যেগুলো তাহলে আন্ডারলাইন করার দরকার আন্ডারলাইন করবে। লাইনগুলো যেন সোজা হয়, গোটা গোটা হয়, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র লিখবে না, বড় বড় করে লিখবে। তাহলে কি হবে? তোমার পেজেও পেয়ে গেল, এক্সামিনার পড়তেও তার সুবিধা হলো, এবং তোমার লেখাটা স্পষ্ট হলো। কাজেই এই জিনিসগুলো আমার তরফ থেকে ভীষণভাবে আমি বলছি, তুমি মানতা দাও এবং তুমি এগুলো মেনটেন করো, দেখবে ইতিহাসে কোনো সমস্যাই নেই। আর মাথা ঠান্ডার কথা বলেছি, মাথাটা কিন্তু ঠান্ডা রাখতে হবে। পাশের বন্ধু হয়তো খোঁচাতে পারে, তাকে সুন্দর ভাষায় উত্তর দিয়ে দাও, আস্তে করে, ঠিক আছে আমি পরে দেখছি। এই যে বিষয়টা, তাকেও চটালে না, আমার নিজের পরীক্ষাও কিন্তু বিব্রত হলে না। তুমি তার উপর রাগ করতে গেলে, দেখলে স্বাভাবিকভাবে নিজের পরীক্ষা নষ্ট করলে, এটা করবে না। আগামীকাল ইতিহাস পরীক্ষা দিয়ে আসার পর তোমরা যখন বাড়ি আসবে, তারপর দেখবে আমি আনসার তোমাদের আপলোড দিয়েছি, সেই উত্তরগুলো তুমি মিলিয়ে নেবে, দেখতে পাবে শর্টে কেমন কি করেছো, আমি সব বলে দেবো। তারপরে আমরা ভূগোল বিষয়ে চলে যাব, পরপর পরপর 5, 3, 2 ম্যাপ শর্ট সব আপলোড দেব। তো সবাই মনোযোগ সহকারে রাতটা পড়াশোনা করো, কালকে ইতিহাস পরীক্ষা ভালো করে দিয়ে আসো। আর ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে এই কামনাই করি তোমার পরীক্ষা ভালো হবে। তো সবাই ভালো থেকো, টাটা।